এফডিসির একটা জায়গার নাম সালমান শাহর নামে দিয়ে দিলাম। সালমানের সম্বন্ধে কি বলবো বলে, তার সাথে যতদিন কাজ করেছি সে আমাদের মধ্যে অনেকে মামা বলে ডাকতেন এবং খুব শ্রদ্ধা করতেন, এবং মাঝে মধ্যে এমন কিছু কাজ করতো যে আমাদের বন্ধু। এবং সালমান শাহর সম্বন্ধে তো আর 2-4 মিনিটে কিছুই বলা যাবে না, 2-4 দিনেও শেষ হবে। সে তো স্বপ্নের নায়ক, সারা জীবন আমাদের মাঝে সে বেঁচে আছে, কিন্তু চোখ থেকে আড়াল হয়ে গেছে সে, কিন্তু অন্তরে কিন্তু এখনো আছে। সালমান শাহ হয়েছে কি, মৃত্যুর পর যেসব কথাগুলো শুনেছি, জীবিত থাকতে কিন্তু আর দেখে বোঝা যেত না। সবসময় আনন্দ নিয়েই চলতো। মৃত্যুর কিছুদিন আগে কি প্রায় 2-3 মাস আগে এক ছবির শুটিং করতেছিলাম এই 3 নাম্বার ফ্লোরে। তখন একটা শট 3 নাম্বার ফ্লোরের উপর থেকে জাম্প করবে। তো সাধারণত বড় বড় রিক্সি কাজ স্ট্যান্ডম্যানরাই করে। তখন আমি বসা, সে আমার পিছনে যায়, আমার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, মামা শটটা আমি ডাইরেক্ট দিই। তখন আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখন এত বড় একটা সুপারস্টার, কত ছবি তোমার হাতে, তোমার কত প্রযোজক তোমার উপরে ইনভেস্ট করছে, আল্লাহ না করে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মামা কিচ্ছু হবে না, আপনাদের দোয়া আছে না, যেই মামা। তা আমি বললাম, আমি তোমার অর্ডার দিতে পারবো না, এখানে ফাইট ডিরেক্টর আমার ওস্তাদ মসলেম ভাই আছে, তাতে পারমিশন নাও, যদি দেয় নিচের যে সাপোর্টিংগুলো ওইগুলো আমরা ঠিক করে দিই, তাহলে তুমি কোনো ব্যথা বা কোনো রিক্সি পরিস্থিতিতে না পড়ো। তখন বললো মুসলিম ভাইও রাজি হলো না, না জোর করে দিবেই। ঠিকই কিন্তু ওই উপর থেকে সে জাম দিয়ে দিল। এরকম মুডি ছিল। এর মধ্যে শুটিং আমি 11টা পর্যন্ত শুটিং করে শুটিং পেকআপ হয়েছে। পেকআপ হওয়ার পর মামা আপনি যায়েন না, কথা আছে। 3 নাম্বার মেকআপ রুমের বারান্দায় আমি দাঁড়ায় রয়েছি, সে ফ্রেশ ট্রেশ হইয়া মামা গাড়িতে উঠেন। দেখ রে, 11টা বাজে, বাসায় যাব, ফ্রেশ হবো, গাড়িতে উঠে কই নিবি? আরে একটু গেটের বাইরে যাবো, উঠেন তো মামা। তো গাড়িতে উঠছি, সে তখন একটা গাড়ি কিনছিল বাংলাদেশে, তখন সম্ভবত একটা গাড়ি চোখে পড়তো, ওই গেটগুলো খুললে প্লেনের মতো হয়ে যায়। লাল না, অ্যাশ কালারের সম্ভব, মানে অ্যাশ বা আকাশি কালারের। যাই হোক, তো গাড়িতে উঠলাম, সে টান দিয়া বের হয়ে চললো। যাইতে যাইতে আমি দেখি সাভারের দিক চলে যাচ্ছে। কি হলো, ওই যাচ্ছ? আরে মামা বন্ধ। আর সে কিন্তু গাড়ি খুব রাফ ভাবে চালাইতো, খুব স্পিডে চালাইতো গাড়ি। ওর গাড়িতে যারা চড়ছে ওই দোয়া দূর পড়তে পড়তে যাইতো আর কি, ভয়ে, এত স্পিডে গাড়ি চালায়। এক পর্যায়ে দেখা গেল সাভার ছাইরা মানিকগঞ্জ রোডে চলে গেল। আরে মামা তুমি বলবে তো, আচ্ছা যখন গাড়িতে উঠছি যাব কোথায়? ওই মামা হঠাৎ শুটিংয়ে করতে করতে মন চাইলো আমি ইলিশ মাছের ডিম আর পাতলা ডাল দিয়ে আমি ভাত খাবো, খুব প্রিয় খাবার আমার। আরিচা যাবো, সোজা আরিচা চলে গেল, একটা রেস্টুরেন্টে গেল। তখন তো প্রত্যেকটা ওই ছন বেড়া দিয়া হোটেল, আরিচা তো আপনারাও দেখছেন, নদীর পাড়ে যেসব হোটেল, ওরকম ভিআইপি হোটেল না, পাটাটনের হোটেল। একটার মধ্যে যায়া, এই ইলিশ মাছের ডিম আছে, জি মামা আছে, আসলে তো ক্যাপটেপ পরা, তারা প্রথম চিনতে পারিনি, কিন্তু আমার সবাই চিনা গেছে, আরে মামা। তারপরে আমার চেনার থেকে তারে চিনছে, ক্যাপটেপ পরা ছিল। যাই হোক, ফ্রিজ থেকে সবচেয়ে বড় বড় যে ইলিশ মাছের ডিমগুলা, প্রায় 5-6টা ডিমের ইয়া বের করছে, ফ্রাই করো, আর ডাল আছে আছে গরম করো। এই ইলিশ মাছের ডিম দিয়া পাতলা ডাল দিয়ে খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি চল, ভোর হয়ে আসতেছে, ঢাকায় যাইতে হবে, আবার সকাল থেকে আবার ওই সেটাই শুটিং। তুই তো সুপার স্টার, তুই 1 ঘন্টা দেরি করে আইলে তো আর কেউ কিছু বলবে না, কিন্তু আমাদের তো বকা দিবে ডিরেক্টর, এত দেরি হলো কেন। পরে বিল দিতে গিয়া কইলে আমি যেটা খাইতে চাইছিলাম ওইটা খাইছি, আমার মনটা ভরে গেছে, খুব ভালো পাক করছেন, কয়াটা ওই সময় মনে করেন 10,000 টাকা। বিল কয় টাকা হয়েছে ওইটার ব্যাপার না, হাইস্ট কত বিল হয়তো হয়তো 2,000 টাকার মতো হয়েছে। 10,000 টাকা দিয়ে দিচ্ছে, দিয়া তারপরে আবার 100 টাকার একটা তার একটা লেদারের ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে প্রচুর টাকা সে দিয়া ক্যারি করতো। ব্যাগের থেকে 100 টাকার নোটের একটা বান্ডিল বের করে
200 করে প্রায় 6-7 জন স্টাফে বকশিস দিয়ে আবার ঢাকার দিকে রওনা করলাম। এই যে এত বড় একটা সুপারস্টার, যার ভিতরে কোনো অহংকার নাই, আমাদের মতো ওর চলচ্চিত্র ওর আগে আসছি, ওর অনেক সিনিয়র, ঠিক আছে, কিন্তু ওই তো একটা সুপারস্টার। আমাদের মতো ছোটখাটো আর্টিস্টরা যে সম্মানটা করতো, আমি কিন্তু এর আগেই একটা কথা বলছি যে একটা মানুষের যে দুঃখ কষ্ট ভিতরে থাকে তার কিন্তু বোঝা যায়। সালমান এমন প্রকৃতির ছেলে ছিল, সবসময় হাসি খুশি ভাবে থাকতো, ভিতরের ইয়েটা আমরা কখনো বুঝতে পারতাম, ঠিক আছে। আর দেশ জাতি যে কথাগুলো বলতেছে বা অনেকে বলে, কিন্তু আসলে এইটা হয়েছে কি, তার মৃত্যুটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে মৃত্যুটা কিভাবে হয়েছে। আমরা সাধারণ হিসাবে যেটা জানি, হয়তো হায়াত ছিল না, মারা গেছে, তাই না। আর কিভাবে হয়েছে এটা তো আর আমরা সচক্ষে দেখিনি বা কি, মৃত্যুর খবর পাইছি, তারপর আমরা জানছি, জানার পর যা দেখার তারপরও দেখছি। খুব কাছ থেকে যেহেতু আপনি তাকে দেখেছেন, তো সেই জায়গা থেকে কখনো কি মনে হয়েছে যে এমন একজন সুপারস্টার ফর্মে থাকা অবস্থায় আত্মহত্যা করতে পারে? সেটা তো মনে হয়নি, আমি বললাম না যে তার ভিতরে কোনোদিন প্রকাশ্য দুঃখ কষ্ট দেখি। তারপরও ভিতরের ব্যাপারটা তো আলাদা, সাংসারিক ব্যাপারটা আলাদা, যার যার ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে, হইতেও পারে, এই আর কি। আর দেখেন সবচেয়ে বড় ইয়া, দেখেন তার উপরে কেমন মানুষের দোয়া ছিল। এই ইন্ডাস্ট্রি যে আমি দেখছি, অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের সংসারে সহযোগিতা করত, কিছু আর্টিস্টে প্রতি মানে মাসিক হিসাবে টাকা দিত, কিছু চলচ্চিত্র মধ্যে যারা কিছু লোক আছে, হয়তো বাচ্চার লেখাপড়া করানোর টাকা নাই, দিত। তার এদিকে কোনো কিছু ক্রাপণ্য ছিল না আর কি। থাকে না যে মানুষের দিতে হাত নাই, কিছু নাই, হ্যাঁ, এগুলা ছিল না। দানশীল ছিল, অনেক বড় মনের মানুষ ছিল। তো এখন তার জন্য আর কি বলবো, তার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে বা যখন সময় পাই তার কথা মনে পড়লে তার জন্য দোয়া করি যে সে যেখানেই থাকুক ওপারে ভালো থাকুক, সে যেন ওখানে কোনো কষ্টে না থাকে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। এই দোয়া ছাড়া আর আমরা কি দিব। আর তার মৃত্যুবার্ষিকীর যেহেতু সামনে আসতেছে, আমরা তো শিল্পী সমিতির পক্ষ থেকে প্রত্যেক মাসেই আমাদের ইয়া টাঙ্গানো থাকে, যে মাসে যারা মৃত্যুবরণ করছে সবাই নিয়ে একটা আমরা মিলাদ পড়াইয়া দিই। সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে আপনাদের স্পেশালি শিল্পী সমিতির কোনো আয়োজন থাকছে না? স্পেশালি বলতে কি, এখন মারা গেছে বহুজন, মৃত্যু ব্যক্তির কোনো স্পেশাল মানে আমি অন্তত, আমি তো এখন রানিং ট্রেজারার শিল্পী সমিতি, কিন্তু আমি মৃত্যু ব্যক্তির কোনো স্পেশাল বুঝি না। সবাই আমার কাছে সমান, সব শিল্পী সমান। মিলাদ হবে, মিলাদে যাই হয়, মিলাদের একটা সিন্নি জাতীয় এটা তো হবেই। আর স্পেশালভাবে বলতে গেলে এখন আমার প্রেসিডেন্ট আমেরিকাতে আছে, আমার সেক্রেটারি সাহেব একটু অসুস্থ, চোখের অপারেশন হয়েছে, ডাক্তার মোবাইলে কথা বলাও নিষিদ্ধ করছে, তার সাথেও কথা বলার যোগাযোগ করতে পারতেছি না বা বলি না, ডাক্তার যখন মানা করছে। হ্যাঁ, এখন বড় কিছু করতে গেলে তো মিটিং করে করতে হয়। এখন মূল প্রেসিডেন্ট সেক্রেটারি এখন কাছে নাই, এখন বাকি যারা আছে, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুবেল সাহেব আছে বা আমরা যারা আছি, এটা একটু বসে আলোচনার মাধ্যমে কদ্দূর কি করা যায় চেষ্টা করবো। নিশ্চয়ই পরিকল্পনা একটা আছে। আমরা মাত্র এই তো 5-6 মাস হলো আর কি, তারপরে তো দেশের যে পরিস্থিতি একটা সবাই তো জানেন, একটা কিছু প্রিপারেশন নিলে তো একটা শান্তিপূর্ণভাবে সবার থাকতে হবে, মিটিং করতে হবে কি করা যায়। এফডিসির একটা জায়গার নাম সালমান শাহর নামে দিয়ে দিলাম, এগুলো সব মিটিংয়ে করতে হবে। আর এখন তো গোটা এফডিসিটাই একটা মোটামুটি নাড়াচাড়ার ভিতর, আর এখনকার পরিস্থিতি তো সবাই জানি আমরা। তে আমাদের আছে একটা কিছু তার জন্য করার, কারণ মান্না ডিজিটাল হয়েছে, জসিম ফ্লোর হয়েছে, হচ্ছে না, রাজ্জাক সাহেবের নামে ইয়া করা আছে। তে আমার মনে হয় হবে আর কি, ইনশাল্লাহ, যদি আল্লাহ, 2 বছরের জন্য আসছি, কাজ ওইভাবে কিছু করতেও পারিনি, কিন্তু দেশের পরিস্থিতিটা শিথিল হইলে একটা কিছু তো হবেই, তার নামে হওয়া দরকারও।